স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহবুবা জারিন ডায়না। ভারত সফরের দ্বিতীয় দিনে আজ সকালে ফোরকোর্টের রাষ্ট্রপতি ভবনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে। এ সময় শেখ হাসিনা সশস্ত্র সালাম গ্রহণ ও গার্ড অব অনার পরিদর্শন করেন। সুসজ্জিত অশ্বারোহী দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার মোটর বহরকে পাহারা দিয়ে রাষ্ট্রপতি ভবনের গেট থেকে ফোরকোর্টে নিয়ে যায়। সকাল ৯টায় রাষ্ট্রপতি ভবনে পৌঁছলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ভবনের কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাতে রাজঘাট যান। সেখানে তিনি মহাত্মা গান্ধীর সমাধিসৌধে শ্রদ্ধা জানান। এরপর তিনি হায়দ্রাবাদ হাউসে যাবেন। সেখানে তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠক করবেন। বিকালে দেশটির উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। এরপর শেখ হাসিনা রাষ্ট্রপতি ভবনে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন। সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী নয়াদিল্লি ত্যাগ করবেন। দর্শক, এ বিষয়ে দিল্লির হায়দ্রাবাদ হাউস থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষরায়। আমার পিছনেই দেখা যাচ্ছে হায়দ্রাবাদ হাউস। এখানেই কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রুদ্ধদ্বার বৈঠক শুরু হয়েছে এবং বৈঠক শেষেই কিন্তু তারা যৌথ সাংবাদিক সম্মেলন করবে বলে সংশ্লিষ্ট দপ্তর সূত্রের খবর। এবং আজ সকালে কিন্তু রাষ্ট্রীয় সম্মানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচায় কিন্তু সংবর্ধিত করা হয়। সেটা হচ্ছে রাষ্ট্রপতি ভবনে, যেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং তারপরে কিন্তু মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে গিয়ে রাজঘাটে পুষ্পার্ঘ অর্পণ করে এবং সেখান থেকে কিন্তু সে রাজঘাটের সংশ্লিষ্ট আধিকারিকরা তাকে স্মারক উপহার এবং মহাত্মা গান্ধীর উপর কিছু জীবনীমূলক বইও তাকে উপহার দেওয়া হয়। আমরা আজকের কিন্তু দ্বিপাক্ষিক বৈঠকে বেশ কিছু 2022-এ যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে চুক্তিগুলো হয়েছিল 7-7টি চুক্তি, সেই সব চুক্তির বাস্তবায়ন সম্পর্কে আরও কিছু নতুন সমীকরণ এবং তিস্তা চুক্তি এবং দুদেশের ক্ষেত্রে বাণিজ্যের যে সমতা সে নিয়েও কিন্তু সদর্থক কিছু আলোচনা হবে বলে সংশ্লিষ্ট সূত্রের খবর। এই পর্যন্ত কিন্তু আমার কাছে শেষ আপডেট রয়েছে। বৈঠক শুরু হয়েছে হায়দ্রাবাদ ভবনে এবং তারপরে কিন্তু সাংবাদিক সম্মেলন হবে। এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। নয়াদিল্লি হায়দ্রাবাদ হাউস থেকে পরমাশিস ঘোষরায়, আরটিভি ইন্টারন্যাশনাল। বাবার হত্যাকারী শনাক্তে সহযোগিতা করতে কলকাতা সিআইডি পুলিশের ডাকে আগামী সপ্তাহে ভারতে যেতে পারেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফিরদৌস ডরিন। জিজ্ঞাসাবাদের পাশাপাশি ডিএনএ টেস্টের জন্যই কলকাতায় যেতে হবে ডরিনকে। এদিকে কসাই জিহাদ হাওলাদারকে আরও ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গের বারাসাত আদালত। গতকাল আদালত এই আদেশ দেন। জিজ্ঞাসাবাদ শেষে ৫ জুলাই তাকে আবারও বিচারকের সামনে হাজির করা হবে। গেল মাসের ১৩ মে নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্সে এমপি আনারকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্পদের হিসেব দিতে আগামীকাল দ্বিতীয় দফায় দুর্নীতি দমন কমিশনে হাজির হওয়ার তারিখ সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের। এর আগে চলতি মাসের ৬ জুন তার হাজির হওয়ার কথা থাকলেও তিনি হাজির না হওয়ায় নতুন তারিখ ২৩ জুন নির্ধারণ করে দুদক। তবে এবার হাজির না হলে আর তাকে সময় দেয়া হবে না বলে জানিয়েছেন দুদক আইনজীবী। কারণ হিসেবে তিনি বলেন, দুদক আইনে তৃতীয়বার সময় দেওয়ার সুযোগ নেই। সাবেক আইজিপি বেনজির আহমেদ, তার স্ত্রী জিশান মির্জা, মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাসিন রাইসা বিনতে বেনজিরের বিরুদ্ধে গত ২২ এপ্রিল জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। আদালত বেনজির, তার স্ত্রী ও ২ মেয়ের নামে থাকা বিপুল সম্পদ জব্দের আদেশ দিয়েছেন। তাদের ব্যাংক হিসাব ও শেয়ার অবরুদ্ধ ফ্রিজ করতে বলেছেন আদালত। পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মজীবী মানুষ ফিরছেন ঢাকায়। ট্রেন, লঞ্চ ও বাসে ফিরছেন মানুষ। ফিরতি যাত্রায় ট্রেনের শিডিউল বিপর্যয় না থাকায় অভিযোগ নেই যাত্রীদের। রাজধানীর কমলাপুর রেল স্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল, গাবতলী, সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনালে আছে যাত্রী চাপ। কেউ একাকী, আবার কেউ বা পরিবারের সবাইকে নিয়ে ঢাকায় ফিরছেন। সকাল থেকে যাত্রী চাপ বাড়ছে বলে জানিয়েছেন পরিবহন সংশ্লিষ্টরা। খুবই ভিড়। আমি শ্রীপুর গাজীপুর থেকে আসছি, এই কমলাপুর পর্যন্ত পুরোটা দাঁড়ায় আসছে, বসার কোনো সিট পাই নাই। ট্রেনের ব্যবস্থাপনা ভালো, বাট
টাইম টু টাইম ছাড়ে না। মোটামুটি ভালোই, হ্যাঁ অবশ্যই পর্যাপ্ত জায়গা ছিল, কম ছিল যাত্রী চাপ, তো আসলাম ভালোভাবে আসলাম। দর্শক, রাজধানীর মহাখালী বাস টার্মিনালে রয়েছেন সহকর্মী আশিকুল আলম, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। আশিকুল, ঢাকা ফেরা মানুষের ভিড় কেমন দেখতে পাচ্ছেন জানাবেন, আর বাসে বাড়তি ভাড়া নেওয়ার এখনো কোনো অভিযোগ রয়েছে কিনা? মাহবুবা, ধন্যবাদ আপনাকে। যে যাত্রীদের ফেরার যে পালা, সেই জায়গাটা কিন্তু এক ধরনের ধীরগতি। আমরা দেখছি যাত্রীদের সংখ্যা খুবই কম তুলনামূলকভাবে। বাসে যেসব যাত্রীরা আসছেন তারা খুবই কম সংখ্যক যাত্রী আমরা দেখছিলাম যে বাস টার্মিনালে যারা নামছেন। প্রতিটি বাসে সর্বোচ্চ এই পর্যন্ত আমরা দেখেছি 5 থেকে 10 জন যাত্রী এখানে নামছেন। যদিও বিভিন্ন গন্তব্যে কিন্তু যাত্রীরা নেমে যান, যার কারণে কিন্তু এখানে এসে সে ধরনের যাত্রীদের সংখ্যা তেমন দেখা যায় না। তবে আমরা বেশ কয়েকজন যাত্রীর সাথে কথা বলেছি, তারা যেমনটা বলেছেন যে শুধু বৃষ্টির কারণে গাড়ি ধীর গতিতে চলেছে, এছাড়া আসলে তেমন কোনো ভোগান্তি তাদের ছিল না। এবং বাড়তি ভাড়া নেওয়ার যে ধরনের অভিযোগ আগে আমরা পেয়েছি, আজকে কিন্তু তুলনামূলকভাবে সে ধরনের কোনো অভিযোগ আমরা পাইনি। এছাড়া আরেকটা বিষয় জানিয়ে রাখি মাহবুবা আপনাকে, যে সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে যেমনটা দেখেছি, সেখানে কিন্তু যাত্রীদের কিছুটা ভিড় ছিল যারা ঢাকায় ফিরছেন। এরকম যাত্রীদের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলছিলেন যে ট্রেনের যে নির্ধারিত সময়, সেই সময়ের যে কিছু আগে পরে ট্রেন ছাড়লেও তারা স্বাচ্ছন্দ্যেই আসলে ঢাকায় ফিরছেন। এছাড়া অন্যান্য কোনো ধরনের অভিযোগ কিন্তু যাত্রীদের কাছে পাওয়া যায়নি। তো মাহবুবা, এই ছিল আমার কাছে ঢাকায় ফেরায় যাত্রীদের খবরাখবর। ধন্যবাদ আপনাকে। বন্যা প্রসঙ্গ, সিলেট, সুনামগঞ্জ সহ দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টি ও উজানের ঢল কমে বন্যা পরিস্থিতির আরও উন্নতি হচ্ছে। তবে কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট সহ আশপাশের জেলায় পরিস্থিতি এখনও স্থিতিশীল। সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপদসীমার 10 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এখনও তলিয়ে আছে জেলার নিম্নাঞ্চল। জেলা প্রশাসন জানিয়েছে, সুনামগঞ্জের 700টি আশ্রয়কেন্দ্রে প্রায় 24,000 মানুষ অবস্থান নিয়েছিল। এরই মধ্যে অনেকেই আশ্রয়কেন্দ্র ছেড়ে গেছেন। কুড়িগ্রামের কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার 20 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। জেলার প্রায় 1352 হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। গাইবান্ধায় তিস্তার পানি কমায় চরাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। এখানকার 4 উপজেলায় ক্ষতিগ্রস্তদের জন্য নগদ টাকা ও শুকনো খাবার বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসক। এদিকে বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে ইউনিসেফ। আকস্মিক এই বন্যায় 20 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানায় সংস্থাটি। দর্শক, সিলেটে রয়েছেন সহকর্মী হাসান মোহাম্মদ শামীম। বন্যা পরিস্থিতির খবর জানাতে সরাসরি যোগ দিচ্ছেন তিনি। শামীম, সিলেট নগরীর বাসা বাড়ির পানি পুরোপুরি নেমে গেছে কিনা জানাবেন, আর দুর্গতদের সহায়তায় কি কি উদ্যোগ দেখতে পাচ্ছেন? বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলা চলে। বাসাবাড়ি এবং নগরীর যেসব স্থানে আসলে পানি উঠেছিল, সেই সব স্থান থেকে পানি নেমে যাওয়া শুরু হয়েছে। আমরা এখন যে জায়গাটিতে আছি, সিলেটের উপশহর এলাকায়, এটি একটু বৃষ্টি হলেই কিন্তু এই পুরো এলাকাটি প্লাবিত হয়ে যায়। তবে এই এলাকার পানিও অনেক স্থানে নেমে গেছে এবং আমরা যেখানে আছি সেখানে সামান্য কিছু পানি বিরাজ করছে। এবং দুর্গতদের জন্য আসলে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রান্না করা খাবার এবং নগদ অর্থ সহায়তা, পাশাপাশি শুকনো খাবার দেওয়া হচ্ছে। নগরের অবস্থা কিছুটা ভালো হলেও সীমান্তবর্তী যে এলাকাগুলোতে আসলে মানুষজন পানিবন্দী অবস্থাতে আছেন, তারা কিন্তু দুর্বিষহ জীবনযাপন করছেন। অনেকেই আশ্রয় কেন্দ্র ছেড়ে তাদের যে বাসা বাড়িতে সেখানে ফেরত যাচ্ছেন, কিন্তু সেখানে তাদের যে পর্যাপ্ত খাবার সেটি কিন্তু তারা পাচ্ছেন না। এবং কোনো দাতব্য সংস্থা বা যারা খাবার নিয়ে যাচ্ছেন, শুকনো খাবার, সেই খাবারগুলো নেওয়ার জন্য মানুষের মধ্যে অনেকটা হুটুপুটি এবং অনেক ভিড় আমরা লক্ষ্য করছি। এবং অনেকেই নৌকার মাধ্যমে এই খাবারগুলো সংগ্রহ করার জন্য বিভিন্ন স্থানে যাচ্ছেন। আর পানি উন্নয়ন বোর্ড যেটা জানিয়েছে, সুরমা নদীর পানি গতকাল সিলেট পয়েন্টে 16 সেন্টিমিটার উপরে অবস্থান করছিল, সেটি আজকে 6 সেন্টিমিটার নিচে অবস্থান করছে। এবং পাশাপাশি অন্যান্য যে পয়েন্টগুলো আছে সেখানে কিন্তু পানি বিপদসীমার নিচে অবস্থান করছে। এবং সব মিলিয়ে বলা চলে যে সিলেটে কিন্তু বেশ গরম অনুভূত হচ্ছে। এবং যদি বৃষ্টি আর না হয় তাহলে হয়তো বন্যা পরিস্থিতির উন্নতি আশা করছেন এখানকার মানুষজন। তো মাহবুবা, এটাই ছিল সিলেটে আমার কাছে থাকা সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাকে।
সাপে কাটা রোগীদের জন্য দেশের সব জেলা উপজেলায় পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনম মজুদ রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্তলাল সেন। সকালে এক ভিডিও বার্তায় রাসেলস ভাইপার সাপ নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন তিনি। বলেন, রোগীদের চিকিৎসার জন্য সব জেলা উপজেলায় পর্যাপ্ত অ্যান্টিভেনম সহ সব উপকরণ পাঠানো হয়েছে। এ ব্যাপারে ডাক্তার, নার্স সহ স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। আমি জনগণকে আশ্বস্ত করতে চাই, সাপে কাটা রোগীর চিকিৎসায় দেশের স্বাস্থ্য বিভাগের জেলা ও উপজেলা পর্যন্ত অ্যান্টিভেনম সহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে। এছাড়া উপজেলা পর্যন্ত সাপে কাটা রোগীর চিকিৎসায় করণীয় সম্পর্কে আমাদের ডাক্তার সহ স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মনে রাখতে হবে, বিষাক্ত সাপে কাটলে বাঁচার পথ একটাই, তা হলো দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া। দংশনের পর কারো পরামর্শে উজা ঝাড়ফুঁকের নামে সময় নষ্ট না করে সোজা রোগীকে নিয়ে নিকটবর্তী সরকারি হাসপাতালে যেতে হবে। শেরপুরে ধলিবিলে ঘুরতে গিয়ে নৌকাডুবিতে এক মেডিকেল ছাত্র সহ 2 জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত 5 জনকে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল দুপুরে জেলার ঝিনাইগাতির কান্দলি এলাকায় এই দুর্ঘটনা হয়। নিহতরা হলেন ঝিনাইগাতির দক্ষিণ কান্দলি গ্রামের সোহরাব মিয়ার ছেলে, রংপুর মেডিকেল কলেজের 2য় বর্ষের ছাত্র মোশাররফ হোসেন মিল্টন ও সাদা মিয়ার ছেলে মোহাম্মদ আমানুল্লাহ। পুলিশ জানান, বিলের মাঝখানে গিয়ে হঠাৎ একটি নৌকা উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে। সাঁতার না জানায় 2 জন ডুবে যায়। এদিকে পাবনার সুজানগর উপজেলার রানীনগর ইউনিয়ন যুবলীগের সদস্য আল আমিনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলা পরিষদের নির্বাচন ঘিরে পূর্ব শত্রুতার জের ধরে ও আধিপত্য নিয়ে এই হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশ ও স্থানীয়দের। শুক্রবার বিকালে রানীনগর ক্লাবের সামনে তার উপর হামলা হয়। এরপর সন্ধ্যা 7:30টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত আল আমিন উপজেলার রানীনগর ইউনিয়নের মৃত শহীদুর রহমান মিয়ার ছেলে। আমিনপুর থানার ওসি হারুনা রশিদ জানান, এই ঘটনার তদন্ত চলছে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 2:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।